বিবেকানন্দের জীবনে মহীয়সী নারী। পৃথ্বীরাজ সেন। পাঠ করছি গোপা বাগচি। শার্লটে এলিজাবেথ সেভিয়ার। স্বামীজির সঙ্গে সেভিয়ার দম্পতির ছিল চির সখ্যের সম্পর্ক। ক্যাপ্টেন সেভিয়ার ছিলেন ব্রিটিশ আর্মিতে কর্মরত সেনানী। অবসর নেওয়ার পর তিনি স্বামীজির একান্ত অনুগামী হয়ে ওঠেন। এর আগে কার্যসূত্রে তিনি 5 বছর ভারতে কাটিয়েছিলেন, কিন্তু অন্যান্য শ্বেতাঙ্গ আধিকারিকের মতো তিনি অহংকারী এবং দাম্ভিক ছিলেন না। ভারতীয় সভ্যতার সঙ্গে তাঁর যোগসূত্রতা ছিল যথেষ্ট গভীর। ভারতবর্ষে থাকার সময় ভারতের স্থানীয় মানুষদের সাথে মেলামেশার চেষ্টা করেছেন আন্তরিকভাবে। তখন স্বামীজি মার্কিন দেশে এক আধ্যাত্মিক পরিব্রাজক হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে গিয়ে ভারতীয় বেদান্ত দর্শন সম্পর্কে ভাষণ দিচ্ছেন। সেভিয়ার দম্পতির জীবনে তখন এসেছে এক ক্রান্তিকাল। বিষয় বৈভবের প্রতি তাঁরা আর বিন্দুমাত্র আকর্ষণ বোধ করছেন না। 1896 সালে তাঁরা লন্ডনে স্বামীজির ভাষণ শুনলেন। এই ভাষণ শুনে মনে হলো তাঁদের জীবনের সমস্ত অন্ধকার বুঝি এক লহমায় দূরীভূত হয়েছে। আকাশে জ্বলে উঠেছে হাজার সূর্যের আলোক শিখা। এতদিন ধরে তাঁদের মনের মধ্যে যেসব প্রশ্ন এসেছিল, সেই সব প্রশ্নের উত্তর তাঁরা পেয়ে গেলেন। তবু অপরিচিতা জোসেফিনকে প্রশ্ন করলেন, তুমি কি এই মানুষটিকে চেনো? উনি যেসব কথা বলছেন সেই কথাগুলি কি উনি সত্যি সত্যি বিশ্বাস করেন? সেভিয়ার দম্পতির এ কথা শুনে অবাক হয়ে জোসেফিন বলেছিলেন, হ্যাঁ, তিনি হলেন এক জীবন্ত দেবতা। দেবতাকে পেতে হলে তাকে অনুসরণ করতে হবে। মিস্টার সেভিয়ার তাঁর স্ত্রীর কাছে গিয়ে বলেছিলেন, আমি জীবনের বাকি দিনগুলি এই ভারতীয় সন্ন্যাসীর কাজে যোগ দিতে চাই। তুমি কি আমাকে অনুমতি দেবে? শার্লটে হ্যাঁ বলেছিলেন। বোঝা গেল তখন থেকে তাঁরা দুজনে স্বামীজির একান্ত ভক্ত হয়ে গেছেন। এভাবে স্বামীজির সংস্পর্শে এসে শার্লটের জীবনের এক নতুন অধ্যায়ের সূত্রপাত হয়। কয়েকদিন পরে তাঁরা এসে স্বামীজির সঙ্গে দেখা করেন। স্বামীজি শার্লটকে মা বলে সম্বোধন করে বলেছিলেন, আপনার কি মনে হয় না যে এ জীবনে অন্তত একবার চিররহস্যের দেশে ভারত পদার্পণ করবেন? যদি একবার সে দেশে যান তাহলে বুঝতে পারবেন যে আপনার জীবনের সব থেকে মহার্ঘ বস্তুটির সন্ধান পেয়েছেন। আমাদের অর্থ নেই, নীল রক্তের অহমিকা নেই, কিন্তু আছে এমন আন্তরিকতা যা আপনার মনকে পরিপূর্ণ আনন্দে ভরিয়ে দেবে। এই কটি কথার মধ্যে এমনই প্রাণের পরশ ছিল যা শার্লটের হৃদয় স্পর্শ করল। লন্ডনের পর্ব শেষ করে ভারত অভিমুখে যাত্রা করার জন্য তৈরি হলেন সেভিয়ার দম্পতি। 1899 সালের নভেম্বর মাসে স্বামীজি মিস্টার স্টার্ডিকে একটি চিঠি লিখেছিলেন। এই চিঠির মাধ্যমে তিনি ক্যাপ্টেন ও শ্রীমতী সেভিয়ারের কথা উল্লেখ করে বলেছেন, ইংল্যান্ডে থাকাকালীন আমার ক্যাপ্টেন ও শ্রীমতী সেভিয়ারের কথা মনে আছে, যারা আমাকে প্রবল শীতে উষ্ণ আবরণে আচ্ছাদিত করেছিলেন। আমার মা যা না পারতেন সেইভাবে আমার দেখাশোনা করেছিলেন। আমার বিচারে, আমার দুর্বলতায় আমার ভার নিয়েছিলেন, আর তাঁদের মনে আমার জন্য আশীর্বাদ ছাড়া আর কিছুই ছিল না। মাত্র 6 মাসের পরিচয়ে তাঁরা দুজনে স্বামীজিকে জীবন দেবতা বলে মেনে নিলেন। একজন মা বাবা যেমন নিজ পুত্রের সব আবদার শুনতে বাধ্য থাকেন, ঠিক সেইভাবে তাঁরা স্বামীজিকে দেখতেন। স্বামীজির ভ্রমণ সঙ্গী হয়ে ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, ইটালি এবং সুইজারল্যান্ড ভ্রমণ করলেন। কথায় কথায় স্বামীজি এইসব দেশের প্রাচীন ইতিহাসের উপর আলোকপাত করতেন। কখনো বা ভারতের অধ্যত্ত সাহিত্যের 2-1টি গল্প শোনাতেন। স্বামীজির সঙ্গে থাকলে
পথশ্রমজনিত ক্লান্তি এসে শরীরকে গ্রাস করে না। তাঁরা বুঝতে লাগলেন, আল্পস পাহাড়ের নিচে দাঁড়িয়ে তাঁরা নতুনভাবে জীবনকে উপলব্ধি করলেন। শার্লটে সেভিয়ার পরবর্তীকালে এই প্রসঙ্গে মন্তব্য করেছিলেন, মানুষের খুঁটিনাটি কার্যকলাপ ও জানার প্রতিটি জিনিস আকর্ষিত করেছিল স্বামীজিকে। তাঁর সহজাত এই দয়ালু স্বভাব, তাঁর বুদ্ধির তীক্ষ্ণতা ও তাঁর সৌন্দর্যযুক্ত আচরণ আমার মনকে অভিভূত করে রাখে। মগ্ন মৈনাক চির তুষারাবৃত হিমালয় স্বামীজিকে প্রবলভাবে আকর্ষণ করত। চোখ বন্ধ করে তিনি বোধহয় শৈলশিখর হিমালয়ের কথা চিন্তা করতেন। ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির সঙ্গে যে দুটি পারস্পরিক সম্পদ অঙ্গাঙ্গিভাবে জড়িত, তার একটি হল হিমালয় এবং অন্যটি হল গঙ্গা নদী। যুগে যুগান্তরে, কালে কালান্তরে কত সাধক সাধিকা হিমালয়ে নিভৃত গুহায় বসে আধ্যাত্ম সাধনা করেছেন। প্রকৃতি বিজ্ঞানীদের চোখেও হিমালয় চির রহস্যের এক অফুরন্ত উৎস। স্বামীজির ইচ্ছা ছিল, সময় এবং সুযোগ হলে তিনি হিমালয়ের নির্জনতায় একটি আশ্রম স্থাপন করবেন। কর্মব্যস্ত জীবনের ফাঁকে অবসর খুঁজে পেলে সেখানে এসে কিছুদিন অতিবাহিত করবেন। প্রকৃতির সাথে গড়ে তুলবেন নিবিড় সম্পর্ক। শেষ পর্যন্ত স্বামীজির মনের এই সুপ্ত ইচ্ছাটি সফল হয়েছিল, আর এই কাজে তাঁকে দৃঢ়ভাবে সাহায্য এবং সহযোগিতা করেছিলেন সেভিয়ার দম্পতি। 1896 সালের জুলাই মাসে স্বামীজি ইউরোপের কয়েকটি জায়গা ঘুরে সুইজারল্যান্ডে গেলেন। তাঁর সঙ্গে ছিলেন সেভিয়ার দম্পতি এবং মিস হেনরিয়েটা মুলার। আল্পসের সৌন্দর্য দেখে হিমালয়ের কথা মনে পড়ে গেল স্বামীজির। কথায় কথায় বিদেশিনী শিষ্যাদের কাছে তাঁর এই সুপ্ত ইচ্ছের কথা বলেছিলেন। তাঁর সেই স্বপ্নকে সফল করার জন্য এগিয়ে এসেছিলেন শার্লটে। তিনি তাঁর সমস্ত সম্পত্তি স্বামীজির হাতে তুলে দিতে চাইলেন। স্বামীজি তাঁর এই নিঃস্বার্থ দানের কথা শুনে একেবারে অবাক হয়ে গিয়েছিলেন। ভারতীয়রা হিমালয়ের প্রতি অদম্য আকর্ষণ বোধ করেন, এটা তাঁদের বংশ পরম্পরা বাহিত চেতনা। কিন্তু শার্লটে তো ভারতীয় নন, অথচ তিনি কেন হিমালয়ের প্রতি এত টান অনুভব করেন? স্বামীজির মনে হয়েছিল, হয়তো গত জন্মে এই কন্যাটি ছিলেন ভারত মায়ের একান্ত আপন সন্তান। স্বামীজি ছিলেন চরম বাস্তববাদী মানুষ। তিনি ওই সমস্ত সম্পত্তি নিতে চাইলেন না। কিছুটা অংশ তাঁদের হাতেই রাখতে হবে, এই শর্তে অনুদান নিতে রাজি হলেন। তখন সেভিয়ার দম্পতির সঙ্গে স্বামীজি তাঁর আশ্রম সম্পর্কে আলাপ আলোচনা করে চলেছেন। এটা হবে এমন একটি কেন্দ্র যেখানে প্রাচ্য ও প্রতীচ্যের শিষ্য ও শিষ্যারা পারস্পরিক আলোচনায় মগ্ন থাকতে পারবেন। স্বামীজি তাঁদের শিক্ষা দেবেন কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে ইতিবাচক কাজে লাগাতে হয়। একদল সাধক যাবেন পশ্চিম দেশে, ভোগ সর্বস্ব মানুষের মনে বেদান্তের আলোকবর্তিকা জেলে দেবার জন্য। অন্য সন্ন্যাসীরা প্রাচ্য দেশে গিয়ে এবং ভারতের বিভিন্ন স্থানে গিয়ে অসহায়, অবহেলিত ও অনাদৃত মানুষের কাছে আশার বাণী শোনাবেন। 1896 সালের 5ই আগস্ট তারিখে তিনি বদ্রী শাহর কাছে একটি চিঠি লিখেছিলেন। এই চিঠির মাধ্যমে স্বামীজি তার মনোগত বাসনার কথা পরিস্ফুটিত করেন। বদ্রী শাহ যেন আলমোড়ার কাছে একটি জমি দেখেন, সেই কথাই বলা ছিল ওই চিঠিতে। এই জমির চারপাশে থাকবে পাহাড় ও বাগিচা। পরিকল্পনা অনুসারে কাজ শুরু হলো। স্বামীজি প্রথম দিকে সেভিয়ার দম্পতির সঙ্গে আলমোড়ার থমসন হাউসে বেশ কিছুদিন কাটিয়েছিলেন। সেখান থেকে কাশ্মীর চলে যান। সেভিয়ার দম্পতি স্বামীজির আদর্শ মনে রেখে আলমোড়ায় থেকে স্বামীজির প্রবুদ্ধ ভারত পত্রিকাটি সম্পাদনা করতে থাকেন। স্বামীজির ইচ্ছায় এই পত্রিকাটির অফিস মাদ্রাজ থেকে আলমোড়ায় স্থানান্তরিত করা হয়। এই পত্রিকার পাতায় পাতায় স্বামীজির বেশ কয়েকটি প্রতিবেদন ও প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে এই সব রচনাগুলি তাঁর রচনাবলীতে স্থান পায়। হিমালয়ের নির্জনতায় বসে একটি পত্রিকার কাজ করতে হলে যে
কত রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় তা সহজেই অনুমেয়। সৌভাগ্যের বিষয়, সেভিয়ার দম্পতি কিন্তু জীবনের প্রতিটি মুহূর্তকে ইতিবাচক কাজের মধ্যে ব্যস্ত রাখতে ভালোবাসতেন। তাদের নিজস্ব জীবনধারা বলে কিছু ছিল না। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হতো তাদের কর্মব্যস্ত জীবনের পথচলা। দেখতে দেখতে হিমালয়ের কোলে সূর্য অস্ত যেত। অস্তগামী সূর্যের ম্লান বর্ণচ্ছটায় চারপাশে এক অলৌকিক আভা ছড়িয়ে পড়ত। তখনও সেভিয়ার দম্পতি এক মনে সম্পাদনার কাজ করে চলতেন। এমন নিঃস্বার্থভাবে তাঁরা তাদের গুরুজির সেবা করেছিলেন যা আমাদের একেবারে অবাক করে দেয়। 1899 সালের 19 মার্চ তারিখে শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মতিথির দিন স্বামীজির স্বপ্ন সফল হল। মায়াবতীতে একটি আশ্রমের যাত্রা শুরু হল। এটি হল অদ্বৈত আশ্রম। এই আশ্রমকে কেন্দ্র করে স্বামীজি একটি আধ্যাত্মিক আন্দোলনের সূত্রপাত করতে চেয়েছিলেন। তার এই প্রয়াসে সব সময় পাশে থেকেছেন সেভিয়ার দম্পতি। 7000 ফুট উচ্চতায় গাড়োয়াল হিমালয়ের কোলে অসাধারণ প্রাকৃতিক শোভামণ্ডিত স্থানে শুরু হল এই আশ্রমের পথচলা। সেভিয়ার দম্পতি প্রথম থেকে এই আশ্রমের সঙ্গে যুক্ত ছিলেন। শার্লটে অনেকদিন ধরেই প্রবুদ্ধ ভারত পত্রিকার সহযোগী সম্পাদিকার কাজ করে গেছেন। এই কাজ করতে গিয়ে তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল। এই আশ্রমটি যেখানে অবস্থিত সেখানে শহর সভ্যতার কোনো সুযোগ সুবিধাই পাওয়া যায় না। ফলে নগর সভ্যতার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে তিনি স্বামীজির আদর্শকে অনুসরণ করে গেছেন। কিছুদিন পর তিনি দেখলেন যে স্থানীয় বাসিন্দারা দরিদ্র ও জর্জরিত। তাদের কাছে জীবনের ন্যূনতম চাহিদাগুলিকে পৌঁছে দিতে হবে। বিশেষ করে সেখানে জনস্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই। মানুষের মৃত্যু হচ্ছে চোখের সামনে, অথচ কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন না। এই বিষয়টি শার্লককে খুবই কষ্ট দিত। শেষ পর্যন্ত তিনি নিজে সবসময় একটি ওষুধের বাক্স কাছে রাখতেন। সেই ওষুধের বাক্স হাতে নিয়ে তিনি অনেক দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যেতেন। ফলে এরপর থেকেই ওই ওষুধ পাওয়ার আশায় দলে দলে মানুষ আসত তাঁর কাছে। তাদের নানা অভাব অভিযোগের কাহিনীও শার্লটেকে শোনাত। শার্লটে এইভাবে একটি দাতব্য চিকিৎসালয় খুলেছিলেন। এটি খোলা হয় স্বামীজির মহাপ্রয়াণের পর 1903 সালে। পরবর্তীকালে সেটি মায়াবতী দাতব্য হাসপাতালে পরিণত হয়। এখানে এসে অনেকেই আবার সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে যেতেন। তাঁরা মনে মনে শার্লটেকে আশীর্বাদ করতেন। সকলের কাছে তিনি ছিলেন এক চলমান দেবী। তাই বোধহয় নিবেদিতাকে একটি চিঠিতে স্বামীজি বলেছিলেন, শ্রীমতী সেভিয়ার হলেন রমণীদের শিরোমণি, তাঁর শরীরের তন্ত্রিতে তন্ত্রিতে দয়া প্রবাহমান। 1900 সালের 28 অক্টোবর তারিখে শার্লটে তাঁর জীবনের সব থেকে বড় শোকাবহ ঘটনাটির সামনে এসে দাঁড়াতে বাধ্য হলেন। এতদিন পর্যন্ত স্বামী ছিলেন তাঁর সমস্ত কাজের সঙ্গী। এমন স্বামী পেয়েছিলেন বলেই বোধহয় শ্রীমতী সেভিয়ার তাঁর জীবনের সমস্ত স্বপ্ন সফল করতে পেরেছিলেন। পরিদৃশ্যমান পৃথিবীতে এ এক অবাক করা ঘটনা। সাধারণত পুরুষেরা একটু বেশি বাস্তববাদী হয়ে থাকেন। তাঁরা সহসা আবেগের দ্বারা আক্রান্ত হন না। যদি শ্রীযুক্ত সেভিয়ার তাঁর স্ত্রীর স্বপ্ন সফল করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেন, তাহলে শার্লটে কি এভাবে স্বামীজির অনুগামিনী হতে পারতেন? এবার সেই প্রিয়তম পুরুষটি তাঁর জীবন থেকে চলে গেলেন। প্রয়াত হলেন মিস্টার সেভিয়ার। একাকিনী হয়ে গেলেন শার্লটে। চোখের সামনে দাউ দাউ করে জ্বলে উঠল অগ্নিশিখা। হিন্দু মতে তাঁর সংস্কার করা হলো। এই ঘটনার পর শ্রীমতী সেভিয়ার আগের চেয়ে আরও বেশি শান্ত ও প্রাজ্ঞ হয়ে যান। তখন থেকে তাঁর ধ্যান জ্ঞান ও সাধনা হলো মানুষের সেবা করা।
সেভিয়ারের মৃত্যুর খবরে স্বামীজি ছুটে এসেছিলেন। তখন তাঁর স্বাস্থ্য মোটেই ভালো ছিল না। তা সত্ত্বেও তিনি তাঁর প্রিয় শিষ্যার শোকাহত মুহূর্তের কথা চিন্তা করে কলকাতায় থাকতে পারেননি। মায়াবতীতে এসে স্বামীজি একেবারে অবাক হয়ে যান। তিনি ভাবতেই পারেননি যে তাঁর অবর্তমানে সেভিয়ার দম্পতি এত সুন্দরভাবে আশ্রমটি রূপদান করতে পারবেন। সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর্ত নিপীড়িত মানুষের ভিড়। শোক সন্তপ্তা শ্রীমতী সেভিয়ার সকলের দুঃখ কষ্ট উপশমের সাধ্যমতো চেষ্টা করছেন। 1901 সালের 6 জানুয়ারি তারিখে স্বামীজি সারা বুলকে একটি চিঠি লিখলেন। আজ আমি তুষারে ঢাকা পাহাড়ের ওপরের দিকে 1 মাইল পথ হাঁটলাম। হাঁটতে হাঁটতে দেখলাম শ্রীমতী সেভিয়ারের জমিগুলিকে। সমস্ত জায়গার উপর তিনি সুন্দরভাবে রাস্তা তৈরি করেছেন। প্রচুর ফুলের বাগান, মাঠ, ফলের বাগান ও বিশাল বনানী, সমস্তই তাঁর জমি জুড়ে শোভা পাচ্ছে। থাকার বাড়িগুলো ছিমছাম, পরিষ্কার ও সুন্দর, আর সবার ওপর প্রয়োজনীয়তার সঙ্গে ভালোভাবে খাপ খাওয়ানো। প্রকৃতির কোলে সুন্দর এই স্থানটিকে দেখে স্বামীজির এত ভালো লেগেছিল যে তিনি জীবনের শেষ কয়েকদিন এখানে শান্তিতে নিরুপদ্রবে কাটাবার স্বপ্ন দেখেছিলেন। কর্মব্যস্ত স্বামীজি জীবনের অনেকগুলি প্রহর কাটিয়েছেন অনিদ্রিত অবস্থায়। এবার বোধহয় জীবন নাটকের শেষ অঙ্কে পৌঁছে গেছেন তিনি। কিন্তু স্বামীজির এই স্বপ্ন পূরণ হয়নি। তাকে আবার বৃহত্তর কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়তে হল। আর শ্রীমতী সেভিয়ার, ক্যাপ্টেন সেভিয়ারের মৃত্যুর পর আরও 17 বছর তিনি ছিলেন আলমোড়ার এই আশ্রম প্রাঙ্গণে। স্বামী নেই, গুরুদেবও মহাপ্রয়াত। মাঝে মাঝে একাকিত্বের যন্ত্রণা মধ্যরাতে তার মনের সেতারে দরবারি কানাড়া হয়ে বেজে উঠত। তখন পায়ে পায়ে বাইরে এসে দাঁড়াতেন শ্রীমতী সেভিয়ার। কুয়াশাচ্ছন্ন পরিবেশ, আকাশের প্রেক্ষাপটে তৃতীয়ার ক্ষীণ চাঁদ, চারপাশে বিরাজ করছে অপার্থিব নৈঃশব্দ। এই সময় তো মানুষের আত্মার ঘুম ভাঙে, মানুষ অধ্যাত্ম চেতনার জগতে প্রবেশ করে। চোখ বন্ধ করতেন শ্রীমতী সেভিয়ার। তাঁর চোখ থেকে দুফোঁটা অশ্রু ঝরে পড়ত মুক্তকণা হয়ে। তারপর আবার প্রভাত সূর্যের দিকে তাকিয়ে নবজাত দিনটিকে বন্দনা করতেন। হে প্রভু, হে ঈশ্বর, হে স্বামীজি, আপনি প্রতি মুহূর্তে আমার পাশে থেকে আমায় উৎসাহিত করুন। এই হলো সেই আলমোড়া যেখানে আমি আমার প্রিয়তম স্বামীকে শুইয়ে রেখেছি। যতদিন বেঁচে থাকব এই আলমোড়া থেকে আমি অন্য কোথাও যেতে পারবো না। স্বামীজির ইচ্ছাকে স্মরণে রেখে শ্রীমতী সেভিয়ার 1903 সালের অদ্বৈত আশ্রমের ট্রাস্ট ডিড তৈরি করেছিলেন। তিনি জানতেন একদিন এই আলমোড়া ছেড়ে তাকে অন্য কোথাও, অন্য এক অচিন লোকে চলে যেতে হবে। 1916 সালে জীবনের একেবারে শেষ প্রান্তে পৌঁছে তিনি ইংল্যান্ডের পথে পাড়ি দেন। 1930 সালের 20 অক্টোবর তারিখে তার মহাপ্রয়াণ হয়। ইংল্যান্ডে থাকলেও রামকৃষ্ণ মিশন এবং মঠের সঙ্গে তাঁর সম্পর্ক এক মুহূর্তের জন্য ছিন্ন হয়নি। মাঝে মধ্যেই চিঠি লিখতেন। চোখ বন্ধ করলে বোধহয় মায়াবতীর ওই অদ্বৈত আশ্রমের ছবি তাঁর চোখের পাতায় ফুটে উঠত। এভাবেই শ্রীমতী সেভিয়ার স্বামীজির স্বপ্নকে সফল করার জন্য নানা নশ্বর জীবনের প্রতিটি মুহূর্তকে উৎসর্গ করে গেছেন। তাই তাকে আমরা স্বামীজির অন্যতমা অনুরাগিনী বলতে পারি।